where the mind is without fear and the head is held high, where knowledge is free. আলীবর্দী খাঁর কোনো পুত্র সন্তান ছিল না। আলীবর্দী খাঁর 3টি কন্যা। এদের মধ্যে মধ্যম কন্যার পুত্র ছিলেন সিরাজউদ্দৌলা। মধ্যম কন্যার নাম আমিনা বেগম, তারই পুত্র সিরাজ। আলীবর্দী খাঁ সিরাজউদ্দৌলাকে অত্যন্ত স্নেহ করতেন। তিনি জানতেন যে তিনি যদি জীবদ্দশা তার উত্তরাধিকারী নির্বাচিত করে না যান, তার মৃত্যুর পরে উত্তরাধিকার নিয়ে বাংলায় দ্বন্দ্বের সূত্রপাত হতে পারে। তাই তিনি তার জীবদ্দশায় তিনি সিরাজকে তার উত্তরাধিকারী মনোনীত করে যান। 1756 সালে আলীবর্দী খাঁ মারা গেলেন। বাংলার নবাব হলেন কে? বাংলার নবাব হলেন সিরাজউদ্দৌলা। সিরাজ পূর্ববর্তী নবাব মুর্শিদ কুলি খাঁ, সুজাউদ্দিন, সরফরাজ খান, আলীবর্দী খাঁ, এই 4 জন নবাব, এদের আমলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই দস্তক, তোমাদের আমি কিছুক্ষণ আগে বললাম যে দস্তকের অধিকার কোম্পানি ফারুক শাহের কাছ থেকে পেয়েছিলেন, সেই দস্তকের অধিকার নিয়ে বাংলার নবাবদের মধ্যে বিরোধ বাধে। কিন্তু পূর্ববর্তী 4 জন নবাব সুকৌশলে সেই বিরোধকে এড়িয়ে যান। তারা কেউই ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে প্রত্যক্ষ সংঘর্ষে জড়াতে রাজি ছিলেন না। এ প্রসঙ্গে আলীবর্দী খাঁর একটা বিখ্যাত উক্তি আছে। আলীবর্দী খাঁ কি বলেছিলেন? যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হলো মৌমাছির জাত, তাদেরকে যদি যত্ন করে প্রতিপালিত করা যায় তাহলে তাদের কাছ থেকে মধু পাওয়া যেতে পারে। মধু বলতে তিনি কি মিন করেছেন? মধু বলতে তিনি মিন করেছেন রাজস্ব। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, ইংরেজদেরকে যদি বিরক্ত করা হয় তাহলে মৌমাছির মতো তারাও শরীরে হুল ফুটিয়ে দিতে পারে। কাজে আলীবর্দী খাঁ, মুর্শিদ কুলি খাঁ থেকে আলীবর্দী খাঁ প্রত্যেকে ইংরেজদের সঙ্গে কেউই প্রত্যক্ষ সংঘর্ষে জড়াতে চাননি। 1756 সালে সিরাজ বাংলার সিংহাসনে বসার পর নানা কারণে ইংরেজদের সাথে সিরাজের সম্পর্কের অবনতি ঘটে এবং ইংরেজদের সাথে সিরাজের সম্পর্কের যে অবনতি, তার ফলে 1757 সালে পলাশীর প্রান্তরে সিরাজ এবং ইংরেজদের মধ্যে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়।
আমাদের প্রশ্ন, সিরাজের সঙ্গে কোম্পানির এই বিরোধের কারণ কি? আমরা কি বলছিলাম যে সিরাজ 1756 সালে সিংহাসনে বসার পর সিরাজের সাথে নানান কারণে কোম্পানির সম্পর্কের অবনতি ঘটে। তারই ফলশ্রুতি 1757 সালে পলাশী। কোম্পানির সঙ্গে সিরাজের বিরোধের কারণ, প্রথম কারণ আনুগত্য প্রদর্শন না করা। সিরাজ 1756 সালে সিংহাসনে বসলে অন্যান্য ইংরেজ কোম্পানি অন্যান্য বণিক প্রতিষ্ঠান, বাংলার জমিদাররা, তারা প্রত্যেকে আনুগত্যের স্বীকৃতি হিসেবে নবাবের দরবারে নানান ধরনের উপঢৌকন পাঠায়। এটা ছিল সে সময় রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার একটা। অন্যান্য ইউরোপে বণিক প্রতিষ্ঠান, বাংলার জমিদার, সামন্ত প্রত্যেকেই সিরাজের কাছে উপহার পাঠালেও ইংরেজরা আনুগত্যের স্বীকৃতি, আনুগত্যের নিদর্শন হিসেবে ইংরেজরা সিরাজের কাছে কোনো উপহার, কোনো উপঢৌকন পাঠায়। নবাবের কাছে এই উপঢৌকন না পাঠানো সিরাজ ভালোভাবে নেয়নি। সিরাজের মনে হয় ইংরেজরা তাকে অপমান করার জন্য কোনো উপহার, কোনো উপঢৌকন পাঠায়। দ্বিতীয়ত, নবাব বিরোধী ষড়যন্ত্র। সিরাজ সিংহাসনে বসার পর তার পরিবারের লোকেরাই তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। এরা কারা? এরা তার জ্যেষ্ঠা মাসি, তার বড় মাসি ঘসেটি বেগম। তিনি সিরাজের এই সিংহাসন আরোহণ মেনে নিতে পারেননি। দ্বিতীয়ত, তার আরেক মাসির ছেলে শৌকত জং, তিনি সেই সময় ছিলেন পূর্ণিয়ার নবাব, তিনিও সিরাজের এই সিংহাসন আরোহণ মেনে নিতে পারেননি। শৌকত জং, ঘসেটি বেগম, এরা সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। সিরাজ তার মাসি ঘসেটি বেগমকে মুর্শিদাবাদের রাজপ্রাসাদে বন্দী করে রাখেন এবং শৌকত জংয়ের বিরুদ্ধেও তিনি যুদ্ধযাত্রা করেন। সিরাজ গোপন সূত্রের খবর পান যে ইংরেজরাও নবাবের বিরুদ্ধে এই ষড়যন্ত্রে লিপ্ত আছে। সিরাজের এই সন্দেহ তার মনে ইংরেজদের বিরুদ্ধে বিরক্তি, ইংরেজের বিরুদ্ধে সন্দেহের উদ্রেক করে। তৃতীয়ত, কৃষ্ণদাসকে আশ্রয় দেন। কৃষ্ণদাসকে না, কৃষ্ণদাস হলেন ঢাকার দেওয়ান, ছিলেন সেই সময় রাজবল্লভ। ঢাকার দেওয়ান রাজবল্লভ ঘসেটি বেগমের অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন। সিরাজের কাছে খবর আসে যে ঢাকার দেওয়ান রাজবল্লভ সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছেন। তিনি সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছেন। তাই সিরাজ রাজবল্লভকে ঢাকার দেওয়ানির সমস্ত হিসাব পত্র বুঝিয়ে দেওয়ার জন্য মুর্শিদাবাদে ডেকে পাঠান। রাজবল্লভ মুর্শিদাবাদে না এসে তিনি কি করলেন? প্রচুর ধনরত্ন, প্রচুর টাকা পয়সা নিয়ে জলপথে তিনি ঢাকা থেকে তার পুত্র কৃষ্ণদাসকে কলকাতায় পাঠিয়ে দিলেন। কৃষ্ণদাস কলকাতায় এলে তাকে আশ্রয় দিলেন কে? না, সেই সময় কলকাতা কুটির গভর্নর ছিলেন ড্রেক। ইংরেজ গভর্নর ড্রেক কৃষ্ণদাসকে আশ্রয় দিলেন। নবাব সিরাজউদ্দৌলা ইংরেজ ইন্ডিয়া কোম্পানিকে বারবার কৃষ্ণদাসকে তার হাতে সমর্পণ করার কথা বললেও
ইংরেজরা কিন্তু সিরাজের কথায় কোনো কর্ণপাত করেনি। নেক্সট, দুর্গ নির্মাণ। ইংরেজ এবং ফরাসি এই দুই বণিক প্রতিষ্ঠান ছিল ভারতবর্ষের বিবদমান দুই প্রতিপক্ষ। ইংরেজ এবং ফরাসি দুই বণিক প্রতিষ্ঠানেরই স্বপ্ন ছিল ভারতবর্ষের সাম্রাজ্য বিস্তার করা, এবং ইউরোপেও এই দুটি দেশ ছিল পরস্পরের চরম শত্রু। কাজে যখনই ইউরোপে ইংল্যান্ড এবং ফ্রান্স যুদ্ধে লিপ্ত হয়েছে, তার প্রভাব এসে পড়েছে ভারতবর্ষের রাজনীতিতে। 1756 সালে ইউরোপে শুরু হলো সপ্তবর্ষব্যাপী যুদ্ধ। ইউরোপে সপ্তবর্ষব্যাপী যুদ্ধে পরস্পরের প্রতিপক্ষ ছিলেন ইংল্যান্ড এবং ফ্রান্স। ইউরোপে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ শুরু হলে ভারতবর্ষেও ইংল্যান্ড এবং ফ্রান্স, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এরা যুদ্ধে লিপ্ত হয়। 1756 সালে তারা তৃতীয় কর্ণাটকের যুদ্ধ শুরু করে। তৃতীয় কর্ণাটকের যুদ্ধ ভারতবর্ষে ইংরেজ এবং ফরাসিদের মধ্যে শুরু হলে তারা নিজেদের নিরাপত্তার জন্য, নিজেদের নিরাপত্তার অজুহাতে দুর্গ নির্মাণ শুরু করে। ইংরেজরা কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ, তোমরা এখন কলকাতায় গেলে দেখতে পাবে যে সেনাবাহিনীর হেডকোয়ার্টার ফোর্ট উইলিয়াম, সেই ফোর্ট উইলিয়াম দুর্গ, যে দুর্গ ইংরেজরাই নির্মাণ করেছিলেন, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইংরেজরা কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গের নির্মাণ কাজ শুরু করে, এবং সে সময় বাংলায় ফরাসিদের ঘাঁটি ছিল চন্দননগর। ফরাসিরা চন্দননগরের দুর্গ নির্মাণ শুরু করে। এই দুই বণিক প্রতিষ্ঠান কেউই কিন্তু নবাবের কাছে দুর্গ নির্মাণের কোনো অনুমতি নেয়নি। নবাব সিরাজউদ্দৌলা এই দুর্গ নির্মাণের খবর জানতে পারেন। দুর্গ নির্মাণের খবর জানতে পারলে উভয় বণিক প্রতিষ্ঠানের কাছে এই অবৈধ বেআইনি নির্মাণ কাজ বন্ধ করার আবেদন জানায়। সিরাজের আবেদনে সাড়া দিয়ে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা চন্দননগরের দুর্গ নির্মাণের কাজ বন্ধ করে দেয়। কিন্তু ইংরেজরা দুর্গ নির্মাণের কাজ চালিয়ে যেতে থাকে। ইংরেজদের এই ঔদ্ধত্য সিরাজকে ক্রুদ্ধ করে তোলে। নেক্সট, দস্তকের অপব্যবহার। দস্তক কি তোমাদের আগেই বললাম, দস্তক কথার অর্থ বাণিজ্যের ছাড়। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দস্তক কে প্রদান করেন? মুঘল সম্রাট ফারুক শাহ 1717 সালে। এই দস্তকের বলে কোম্পানি বার্ষিক 3000 টাকার বিনিময়ে বাংলায় বিনা শুল্কের বাণিজ্যের অধিকার পায়। দস্তক ফারুক শাহ কাকে দিয়েছিল? দস্তক ফারুক শাহ দিয়েছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। কোম্পানি এই অধিকারের ফলে বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করতে পারত। কিন্তু বাস্তবে কি দেখা গেল? বাস্তবে দেখা গেল যে শুধু কোম্পানি নয়, কোম্পানির কর্মচারীরা তারাও বাংলায় ব্যক্তিগত বাণিজ্যে যারা লিপ্ত ছিলেন, তারা তাদের ব্যক্তিগত বাণিজ্যে এই দস্তকের অপব্যবহার শুরু করে এবং প্রচুর ধনসম্পদ তারা অর্জন, ধনসম্পদের তারা মালিক হয়। একজন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী তারা এই ব্যক্তিগত বাণিজ্য করে প্রচুর অর্থের অধিকারী হয়। সে সময় তারা একজন দেশীয় রাজাদের মতো অর্থ তারা উপার্জন করতে থাকে এবং দেশীয় রাজাদেরও তারা ঋণ দিতে থাকে। এই যে
কোম্পানির ব্যক্তিগত কর্মচারীদের এই আর্থিক সমৃদ্ধি তার মূল কারণ হলো নবাবকে রাজস্ব না দিয়ে এই দস্তকের অপব্যবহার করে বাংলায় বাণিজ্য। দস্তকের এই অপব্যবহার বন্ধ করার চেষ্টা বাংলার নবাবরা প্রত্যেকেই করেছেন, কিন্তু কোম্পানি নবাবদের কথায় কোন কর্ণপাত করেনি। এই দস্তকের অপব্যবহার করার ফলে বাংলার নবাবদের রাজস্ব আদায় ক্রমশ কমতে থাকে। নবাব সিরাজউদ্দৌলা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে অনুরোধ পাঠায় তারা যাতে দস্তকের অপব্যবহার বন্ধ করে, কিন্তু কোম্পানি সিরাজের কথায় কোনো কর্ণপাত করল না। এই উপরুক্ত এই কারণগুলির ফলে কোম্পানির সাথে সিরাজের সম্পর্কের চরম অবনতি ঘটে। সিরাজ ইংরেজদের সঙ্গে আলোচনার জন্য তার বিশেষ দূত নারায়ণ দাস তাকে কলকাতায় পাঠায়, কিন্তু ইংরেজরা নারায়ণ দাসকে কি করল, গুপ্তচর হিসেবে সাব্যস্ত করে তারা তাকে কলকাতা থেকে অপমানিত করে তাড়িয়ে দিলেন। এবার সিরাজের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সিরাজ 1756 সালের 6ই জুন 1756 সালে 6ই জুন সিরাজ কলকাতা আক্রমণ করল। 1756 সালের 6ই জুন সিরাজ কলকাতা আক্রমণ করলেন। ইংরেজরা কলকাতা ত্যাগ করে চলে যায়। ইংরেজরা কলকাতা ছেড়ে 24 পরগনার ফলতায় গিয়ে আশ্রয় নেয়। সিরাজ কলকাতা দখল করে নেয়। এই সময় সিরাজের এই কলকাতা দখলে ঘটনাকে কেন্দ্র করে একজন ইংরেজ কর্মচারী, তার নাম হলওয়ে, তিনি কি করলেন, একটি গল্প তৈরি করলেন। সেই গল্পটি কি? গল্পটি হলো অন্ধকূপ হত্যা। অন্ধকূপ হত্যা হলওয়েল কি বলছেন এই অন্ধকূপ হত্যা নিয়ে? হলওয়েল বলছেন যে সিরাজ কলকাতা দখল করার পর 146 জন ইংরেজকে বন্দী করেন। 146 জন ইংরেজকে বন্দী করার পর তিনি তাদের 18 ফুট লম্বা, 14 ফুট 10 ইঞ্চি চওড়া। হলওয়েল বললেন যে 146 জন ইংরেজকে বন্দী করার পর সিরাজ 18 ফুট লম্বা এবং 14 ফুট 10 ইঞ্চি চওড়া একটি ঘরে তাদের বন্দী করে রাখেন। পরের দিন দেখা যায় এই 146 জনের মধ্যে 123 জন শ্বাসরুদ্ধ হয়ে মারা যান। হলওয়েল এই ঘটনাটিকে বললেন অন্ধকূপ হত্যা কাহিনী। কিন্তু আধুনিক ঐতিহাসিকরা হলওয়েলের এই অন্ধকূপ হত্যা যে কাহিনী, সেই কাহিনী বিশ্বাস করেন। তারা মনে করেন যে এর 18 ফুট লম্বা 14 ফুট 10 ইঞ্চি চওড়া একটি ঘরে 146 জনকে বন্দী করে রাখা কখনোই সম্ভব নয়। এ প্রসঙ্গে শ্রীমতী অ্যানি বেসান্ট
তিনি বলছেন যে জ্যামিতি প্রমাণ করেছে পাটিগণিতের অঙ্কটি ভুল ছিল। অর্থাৎ এতটুকু ঘরে 146 জনকে বন্দি করে রাখাই যায় না। যদুনাথ সরকার তিনি বলছেন যে সেই সময় কলকাতায় 146 জন ইংরেজি ছিল না, 70 থেকে 80 জন ইংরেজ সেই সময় কলকাতায় থাকত। সিরাজকে কালিমালিপ্ত করার জন্য হলওয়েল এই কাহিনীর অবতারণা করেছেন বলে আধুনিক ঐতিহাসিকরা মনে করেন। সিরাজ কলকাতার নাম রাখেন আলীনগর, তার দাদুর নামানুসারে কলকাতার নাম আলীনগর রাখেন এবং তিনি কলকাতা 1720 সালের 20 জুন কলকাতার শাসনভার দেন মানিকচাঁদ নামে তার একজন অনুচরকে কলকাতা শাসনের দায়িত্ব দিয়ে তিনি কলকাতা থেকে মুর্শিদাবাদে ফিরে আসেন। ইংরেজদের এই কলকাতা পতনের খবর নিয়ে পৌঁছায় মাদ্রাজে। সে সময় মাদ্রাজের গভর্নর ছিলেন রবার্ট ক্লাইভ। কলকাতা পতনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রবার্ট ক্লাইভ এবং অ্যাডমিরাল ওয়াটসন তারা দুজন কলকাতায় আসেন। কলকাতায় এসে তারা মানিকচাঁদকে প্রচুর অর্থ উপঢৌকন দিয়ে 1757 সালের 2রা জানুয়ারি একরকম বিনা বাধায় তারা কলকাতা দখল করে নেয়। ইংরেজরা কলকাতা পুনর্দখল করলে সিরাজ 1757 সালের ফেব্রুয়ারি মাসে পুনরায় কলকাতা অভিযান করে। সিরাজ কলকাতা অভিযান করার পর তিনি বুঝতে পারেন যে ইংরেজদের সঙ্গে যুদ্ধ করা তার পক্ষে সম্ভব নয়। তাই তিনি 1757 সালে 9 ফেব্রুয়ারি 9 ফেব্রুয়ারি তিনি ইংরেজদের সাথে আলীনগরের সন্ধি স্বাক্ষর করেন। আলীনগরের সন্ধির দ্বারা কি ঠিক হয়? আলীনগরের সন্ধির দ্বারা ইংরেজরা বাংলায় বিনা শুল্কের বাণিজ্যের অধিকার পায়। আলীনগরের সন্ধির দ্বারা ইংরেজরা দুর্গ নির্মাণের অধিকার পায় এবং আলীনগরের সন্ধির দ্বারা ইংরেজরা নিজেদের নামে মুদ্রা প্রবর্তনের অধিকার পায় ও মুর্শিদাবাদের টাকশাল ব্যবহার করার অনুমতি পায়। সিরাজ আলীনগরের সন্ধি স্বাক্ষর করে 1757 সালের 9 ফেব্রুয়ারি এই সন্ধি স্বাক্ষর করার পর তিনি মুর্শিদাবাদে ফিরে আসেন। ইতিমধ্যে মুর্শিদাবাদের রাজপ্রাসাদে সিরাজের বিরুদ্ধে তার পরিবারের লোকজন এবং তার বিশ্বস্ত যারা অনুচর তারা সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। এই সময় রবার্ট ক্লাইভ উপলব্ধি করেন যে সিরাজকে সরিয়ে দিতে না পারলে, সিরাজকে সরিয়ে তাদের পছন্দ মতো লোককে মুর্শিদাবাদের সিংহাসনে বসাতে না পারলে বাংলায় তারা কোনোভাবেই বাণিজ্যিক সুযোগ সুবিধা অর্জন করতে পারবে না। তাই ক্লাইভও সিরাজ বিরোধী ষড়যন্ত্রে যুক্ত হয়। সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে কারা কারা ছিলেন? ঘসেটি বেগম, শৌকত জং, মির্জাফর, উমিচাঁদ, রায়দুর্লভ, রাজবল্লভ, এরা প্রত্যেকে সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে যুক্ত হয়। ক্লাইভ এই ষড়যন্ত্রে যোগ দেয়। ষড়যন্ত্রে যোগ দিয়ে ঠিক হয় যে ইংরেজরা সিরাজকে সরিয়ে মির্জাফরকে বাংলার নবাব পদে আসীন করবেন, নবাব পদে বসাবেন এবং বিনিময়ে নতুন নবাব ইংরেজদেরকে বাণিজ্যিক সুযোগ সুবিধা প্রদান করবেন।
ষড়যন্ত্র সম্পন্ন হলে রবার্ট ক্লাইভ সিরাজের কাছে আলীনগরের সন্ধি ভঙ্গের অভিযোগ নিয়ে এক চরম পত্র মুর্শিদাবাদে প্রেরণ করেন। এই পত্রের উত্তর আসার আগেই রবার্ট ক্লাইভ সসৈন্যে মুর্শিদাবাদের অভিমুখে যাত্রা করেন। ইংরেজদের কলকাতা অভিযানের খবর পেয়ে সিরাজ ইংরেজদের বাধা দিতে সসৈন্যে অগ্রসর হন। পলাশীর প্রান্তরে 1757 সালে জুন ইংরেজ এবং সিরাজের মধ্যে যুদ্ধ লাগে, যা পলাশীর যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে নবাবের প্রধান সেনাপতিরা সম্পূর্ণ নীরব দর্শক হিসেবে দাঁড়িয়ে থেকে ইংরেজদের কাছে আত্মসমর্পণ করে। মির্জাপুরের নির্দেশে নবাবের সৈন্যরা যুদ্ধ না করে তারা ইংরেজদের কাছে আত্মসমর্পণ করে। যদিও মীর মদন এবং মোহনলাল নামে দুজন সেনাপতি বীর বিক্রম ইংরেজদের সাথে লড়াই করে তারা শেষ রক্ষা করতে পারেন। এই যুদ্ধে সিরাজ পরাজিত হন। পরাজিত হওয়ার পর সিরাজ যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেন। পলায়ন পর সিরাজকে গ্রেপ্তার করে মির্জাপুরের পুত্র মিরনের নির্দেশে সিরাজকে হত্যা করা হয়। এইভাবে 1757 সালে পলাশীর যুদ্ধের মধ্য দিয়ে সিরাজের পতন ঘটে। এই পলাশীর যুদ্ধের ফল কি হয়েছিল বাংলার ইতিহাসে? পলাশীর যুদ্ধের ফলে বাংলায় ইংরেজদের আধিপত্যের পথ সুগম হয় এবং পলাশীর যুদ্ধের মধ্যে দিয়ে বাংলায় ইংরেজরা যে আধিপত্যের সূচনা করেন তারই হাত ধরে তারা পরবর্তীকালে সারা ভারতবর্ষে আধিপত্য বিস্তারের চেষ্টা করেন এবং তারা শেষ পর্যন্ত সফল হয়। এই যুদ্ধের পরে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মর্যাদা ভারতীয় রাজনীতিতে বহু গুণে বেড়ে যায়। দ্বিতীয়ত, এই যুদ্ধের পর মির্জাফর সিংহাসনে বসে। মির্জাফর ইংরেজদের প্রচুর অর্থ উপঢৌকন দেয় এবং ইংরেজরা এই যুদ্ধের পর কিং মেকারে পরিণত হয়। তারা মির্জাফর, মীর কাসিম, মির্জাফর, নজমুদ্দৌলা এইভাবে অর্থের বিনিময়ে একের পর এক তারা নিজেদের পছন্দ মতো লোককে বাংলার সিংহাসনে বসাতে থাকে। অর্থাৎ বাংলার সিংহাসনের পশ্চাৎ প্রকৃত শক্তি হয়ে ওঠে ইংরেজরা। তৃতীয়ত, এই যুদ্ধের পর ইংরেজরা বাংলায় একচেটিয়া বাণিজ্যের অধিকার পায়। ইংরেজরা একচেটিয়া বাণিজ্যের অধিকার পায়। তারা বাংলায় অবাধে বিনা শুল্কে বাণিজ্য করতে থাকে। তার ফলে অপরাপর ইউরোপীয় বণিক এবং দেশীয় বণিকদের সর্বনাশ নেমে আসে। দ্বিতীয়ত, পলাশীর যুদ্ধের পর বাংলার বিপুল সম্পদ ইংরেজদের হাতে আসে এবং তার ফলে এই বিপুল সম্পদকে তারা দক্ষিণ ভারতে ফরাসিদের বিরুদ্ধে ব্যবহার করার সুযোগ পায়। এই বিপুল পরিমাণ অর্থ ফরাসিদের বিরুদ্ধে ব্যবহার করে তারা দক্ষিণ ভারতে ফরাসিদের বিরুদ্ধে সফল। কবি নবীনচন্দ্র সেন বলেছেন যে পলাশীর যুদ্ধের মধ্য দিয়ে বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হয়। এই যুদ্ধের মধ্যে দিয়ে বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হয়। ঐতিহাসিক যদুনাথ সরকারের মতে পলাশীর যুদ্ধের মধ্যে দিয়ে বাংলায় মধ্যযুগের অবসান ঘটে এবং বাংলায় ইংরেজরা
ক্ষমতা দখল করার পর ইংরেজদের হাত ধরে বাংলায় আধুনিকতার সূচনা হয়। তাই যদুনাথ সরকারের মতে পলাশী যুদ্ধের মধ্য দিয়ে বাংলায় মধ্যযুগের অবসান হয় এবং আধুনিক যুগের সূচনা হয়। পলাশী যুদ্ধের পর ইংরেজরা মির্জাফরকে সিংহাসনে বসান। মির্জাফর তার প্রতিশ্রুতি মতো ইংরেজদের 24 পরগনার জমিদারি প্রদান করেন এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রবার্ট ক্লাইভ এদেরকে প্রভূত অর্থ উপঢৌকন হিসেবে প্রদান করেন। মির্জাফর মনে করেছিলেন যে ইংরেজদের এই চাহিদা মেটানোর পরে তিনি স্বাধীনভাবে বাংলার নবাবি পরিচালনা করার সুযোগ পাবেন, কিন্তু বাস্তবে তা হলো না। ইংরেজদের ক্রমাগত আর্থিক চাহিদা মির্জাফর বিরক্ত এবং ক্লান্ত হয়ে পড়েন। তাই তিনি ইংরেজদেরকে বাংলা থেকে বিতাড়িত করার জন্য ওলন্দাজদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হন। ইংরেজরা এই ষড়যন্ত্রের কথা জানতে পারেন এবং ষড়যন্ত্রের কথা জানতে পারার পরে 1759 সালে বিদরার যুদ্ধে ইংরেজরা ওলন্দাজদের পরাজিত করে। বিদরার যুদ্ধে ওলন্দাজদের পরাজিত করে 1760 সালে ইংরেজরা মির্জাফরকে বাংলার সিংহাসন থেকে সরিয়ে দানি জামাতা মীর কাসিমকে বাংলার সিংহাসনে বসায়। এই যে 1760 সালে বিনা রক্তপাতে বাংলার নবাব পরিবর্তন হলো, এই ঘটনাকে ঐতিহাসিকরা বলছেন রক্তপাতহীন বিপ্লব। রক্তপাতহীন বিপ্লব অর্থাৎ বিনা রক্তপাতে একজন নবাবের পরিবর্তে অপর একজন নবাব সিংহাসনে বসে। 1760 সালে মীর কাসিম বাংলার সিংহাসনে বসার পর মীর কাসিম ছিলেন অত্যন্ত স্বাধীন চেতা। তিনি কি করলেন? সিংহাসনে বসার পরে তিনিও ইংরেজদের সমস্ত চাহিদা মতো অর্থ প্রদান করেন। তিনি ইংরেজদের বর্ধমান, মেদিনীপুর এবং চট্টগ্রামের জমিদারি প্রদান করেন। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে 10 লক্ষ টাকা এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের 29 লক্ষ টাকা প্রদান করেন। এরপরে মীর কাসিম বাংলার শক্তি বৃদ্ধি করার জন্য, নিজের শক্তি বৃদ্ধি করার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেন। মীর কাসিম কি কি পদক্ষেপ নিলেন? মীর কাসিম প্রথমে অর্থনৈতিক সংস্কারের কাজ শুরু করেন। তিনি অর্থনৈতিক শক্তি বৃদ্ধি করার জন্য রাজস্ব আদায়ের চেষ্টা করেন সুষ্ঠুভাবে, নবাবী দরবারের ব্যয় সংকোচন করেন, ইংরেজদের সঙ্গে যাদের সম্পর্ক ভালো সে সমস্ত কর্মচারীদের বিতাড়িত করেন এবং জমিদারদেরও কাছ থেকেও রাজস্ব আদায়ে কঠোরতা অবলম্বন করেন। মীর কাসিমের এ সমস্ত পদক্ষেপের ফলে বাংলার অর্থনৈতিক অবস্থা অনেকটা উন্নত হয়। দ্বিতীয়ত, রাজধানী স্থানান্তর। মীর কাসিম বাংলা থেকে
রাজধানী বিহারের মুঙ্গেরে স্থানান্তরিত করেন। কলকাতা থেকে মুর্শিদাবাদ কাছে হওয়ায় ইংরেজরা নবাবের কাজকর্মে হস্তক্ষেপ করার সুযোগ বেশি পায়। তাই মীর কাসিম ইংরেজদের থেকে অনেক দূরে, যাতে ইংরেজরা তার প্রশাসনিক কাজে হস্তক্ষেপ করতে না পারে সেই কারণে তিনি বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তরিত করলেন। তৃতীয়ত সামরিক শক্তি বৃদ্ধি। মুঙ্গেরে রাজধানী স্থানান্তরিত করার পরে তিনি একটি শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুললেন এবং এই সেনাবাহিনী প্রশিক্ষণের জন্য তিনি 3 জন ফরাসি সেনাপতি, তারা কারা? সমরু, মার্কার এবং জেন্টিল। সমরু, মার্কার এবং জেন্টিল নামে 3 জন ফরাসি সেনাপতিকে তার সৈন্যদের প্রশিক্ষণের ব্যবস্থা করলেন। মীর কাসিম নেক্সট মীর কাসিম তার সামরিক শক্তি বৃদ্ধি করার জন্য তিনি মুঙ্গেরে একটি অস্ত্র তৈরির কারখানা গড়ে তোলেন, যে কারখানা থেকে উন্নত অস্ত্রশস্ত্র তৈরি করা হয়। নেক্সট ফরমান লাভ। মীর কাসিম কি করলেন? বার্ষিক 26 লক্ষ টাকার বিনিময়ে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে তিনি নবাবী ফরমান আদায় করেন। মীর কাসিমের নবাবী ফরমান আদায় করার ফলে তার ক্ষমতা এবং মর্যাদা অনেকটা বেড়ে যায়। নেক্সট লাস্ট দস্তকের অপব্যবহার, যেটা আমি আগেও বললাম যে মীর কাসিম ইংরেজদের কাছে বারবার দস্তকের অপব্যবহার বন্ধ করার আবেদন জানায়, কিন্তু ইংরেজরা মীর কাসিমের কথায় কোনো কর্ণপাত করেনি। অপমানিত ক্ষুব্ধ মীর কাসিম এবারে কি করলেন? তিনি সমস্ত বণিকদের উপর থেকে শুল্ক তুলে দিলেন। তিনি নির্দেশ জারি করলেন বাংলায় বাণিজ্য করতে গেলে আর কাউকে কোনো শুল্ক দিতে হবে না। মীর কাসিমের এই পদক্ষেপ ইংরেজদের পছন্দ হলো না। তার ফলে উপরিক্ত কারণগুলিতে মীর কাসিমের এই সমস্ত পদক্ষেপ ইংরেজদের পছন্দ হলো না, পছন্দ না হওয়ারই কথা। তারা কি করলো? মীর কাসিমের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করলেন। পরপর 3টি যুদ্ধ। কি কি? কাটোয়া, গিরিয়া, উদয়নালা। কাটোয়া, গিরিয়া এবং উদয়নালা পরপর 3টি যুদ্ধে মীর কাসিম পরাজিত হয়। পরপর 3টি যুদ্ধে মীর কাসিম ইংরেজদের কাছে পরাজিত হওয়ার পর মীর কাসিম বাংলা ছেড়ে পালিয়ে তিনি দিল্লিতে গিয়ে আশ্রয় নেন। দিল্লিতে আশ্রয় নেওয়ার পরে তিনি দিল্লিতে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম এবং অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার সাথে তিনি একটি চুক্তিতে আবদ্ধ হন। চুক্তিতে আবদ্ধ হওয়ার পর এই 3 শক্তি দ্বিতীয় শাহ আলম, সুজাউদ্দৌলা এবং মীর কাসিম, এই 3 শক্তি মিলিতভাবে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন। 1764 সালে 64 সালে বক্সারের যুদ্ধে এই 3 শক্তি ইংরেজদের কাছে পরাজিত হয়। বক্সারের যুদ্ধে এই ইংরেজ মীর কাসিম, দ্বিতীয় শাহ আলম এবং সুজাউদ্দৌলার মিলিত শক্তি ইংরেজদের কাছে পরাজিত হয়। আমাদের প্রশ্ন এবার তোমাদের কাছে, এই যে 2টি যুদ্ধ আমি বললাম, পলাশীর যুদ্ধ এবং বক্সারের যুদ্ধ, এই 2টি যুদ্ধের মধ্যে কোনটি গুরুত্বপূর্ণ? তোমরা ভেবে দেখো, এই 2টি যুদ্ধের মধ্যে কোনটি গুরুত্বপূর্ণ বেশি? ঐতিহাসিকদের মধ্যে পলাশীর যুদ্ধ কোনো যুদ্ধই নয়। ঐতিহাসিকরা বলছেন যে পলাশীর যুদ্ধ ছিল একটি খণ্ড যুদ্ধ। ঐতিহাসিকদের মতে পলাশীর যুদ্ধ একজন অপরিণত নবাবের বিরুদ্ধে।
তার সেনাপতি এবং পরিবারের লোকজনের ষড়যন্ত্রের ফল মাত্র। এখানে ইংরেজ শক্তির সঙ্গে নবাবের শক্তির কোনো প্রকৃত শক্তি পরীক্ষা হয়নি। কোন শক্তি পরীক্ষা হয়নি। ঐতিহাসিকরা বলছেন যে পলাশীর যুদ্ধ ছিল কয়েকটি কামানের লড়াই ব্যতীত কিছু নয়। তার তুলনায় বক্সারের যুদ্ধ ছিল চূড়ান্ত ফল নির্ণয়কারী যুদ্ধ। ঐতিহাসিকরা বলছেন গ্রেট ডিসিসিভ ব্যাটল, ফল নির্ণয়কারী যুদ্ধ। কেন? ঐতিহাসিকদের মতে পলাশীর যুদ্ধে জয়লাভের পর বক্সারের যুদ্ধে যদি ইংরেজরা জয়লাভ না করতো তাহলে পলাশীর যুদ্ধে জয়লাভের কোনো গুরুত্বই থাকতো না। দ্বিতীয়ত, পলাশীর যুদ্ধে ইংরেজরা কেবল সিরাজকে পরাজিত করেছিল, সেটাও ষড়যন্ত্রের ফল হিসেবে। কিন্তু বক্সারের যুদ্ধে তিন শক্তি মিলিতভাবে ইংরেজদের হাতে পরাজিত হয় এবং এর ফলে এটা প্রমাণিত হয় যে ইউরোপীয় শক্তির তুলনায় ভারতীয়দের সামরিক শক্তি অনেক দুর্বল। বক্সারের যুদ্ধে ইংরেজদের সামরিক সাফল্য তাদের আত্মবিশ্বাস এনে দেয়। এখান থেকে তারা আত্মবিশ্বাস অর্জন করে, তাদের মনে হয় যে ভারতীয় রাজাদের যা সামরিক দুর্বলতা তাতে তারা ইচ্ছে করলে সারা ভারতবর্ষ ক্ষমতা দখল করতে পারে। এবং তাদের এই আত্মবিশ্বাস, পলাশী বক্সারের যুদ্ধে তারা যে আত্মবিশ্বাস অর্জন করে সেটা পরবর্তীকালে তারা কাজে লাগায় মহীশূরের বিরুদ্ধে, পরবর্তী তারা কাজে লাগায় মারাঠাদের বিরুদ্ধে। দ্বিতীয়ত, পলাশীর যুদ্ধে শুধু বাংলার উপরে ইংরেজরা আধিপত্য বিস্তার করে। বক্সারের যুদ্ধে বাংলা থেকে একেবারে দিল্লি পর্যন্ত এই বিস্তীর্ণ অঞ্চলে ইংরেজদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। বক্সারের যুদ্ধের পর ইংরেজরা দেওয়ানি লাভ করে বাংলায়, যেটা আমরা পরের দিন আরো বিস্তারিত আলোচনা করব। বক্সারের যুদ্ধের পরে বাংলার বাণিজ্য এবং অর্থনীতিতে ইংরেজদের একচেটি আধিপত্য প্রতিষ্ঠিত হয়। লবণ, চিনি এবং তামাক বাদ দিয়ে বাংলার প্রত্যেকটি দ্রব্যের উপরে ইংরেজদের একচেটিয়া বাণিজ্যের অধিকার প্রতিষ্ঠিত হয়। তার ফলে অন্যান্য ইউরোপীয় বণিক প্রতিষ্ঠান এবং ভারতীয় বণিকদের অবস্থা শোচনীয় হয়ে ওঠে। বক্সারের যুদ্ধের মধ্য দিয়ে ভারতবর্ষে ইংরেজরা যে আধিপত্যের সূচনা করে তারই হাত ধরে একদিন তারা সারা ভারতবর্ষে তাদের বিজয় পতাকা দেয়। বেশ, এ পর্যন্ত আজকে থাক।